ভয়াবহ ঘটনা ঘটে গেল হাওড়ায়। একেবারে আজ ভোরে সকলের চোখের সামনে এক গুলি করে খুন করা হলো এক ব্যক্তিকে। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি চালানো হলো, 6 রাউন্ড গুলি করে খুন করে দেওয়া হলো এক ব্যক্তিকে। ঘটনা ঘটার পর 12 ঘন্টা পেরোতে চললো, এখনো একজনকেও ধরতে পারেনি পুলিশ। আর তারই মধ্যে অভিযুক্তের শাসক যোগের অভিযোগ নিয়ে সামনে এসেছে। একের পর এক ভিডিও থেকে শুরু করে ছবি, এই নিয়ে অভিযোগ তুলতে শুরু করেছে বিজেপি। একের পর এক যে ছবি সামনে আসতে দেখতে পাচ্ছেন, বিজেপির তরফে ভিডিও দেওয়া হয়েছে, সামনে আনা হয়েছে, যেখানে তৃণমূল বিধায়কের বাইকের পেছনে বসে থাকতে দেখা যাচ্ছে এই অভিযুক্ত ব্যক্তিকে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি অতনু হালদার আমাদের প্রতিনিধি আমার সঙ্গে নিউজ রুমে রয়েছে। অতনু, যে ঘটনা ঘটছে, আর হয়তো এক দেড় মাসের মধ্যে ভোট শুরু হয়ে যাবে, রাজ্যের আইন শৃঙ্খলা প্রশ্ন নিয়ে একের পর এক সামনে বক্তব্য চলে আসছে, এবং তারপর হাওড়ায় সকলে চোখের সামনে খুনের ঘটনা ঘটছে। শুধু নয়, এই যে ছবিগুলো সামনে আসছে সরাসরি অভিযুক্তের শাসক যোগের অভিযোগ। দেখো, হাওড়ায় যেখানে ঘটনাটা ঘটেছে গোলাবাড়ি থানা এলাকায়, এবং সেখানে আজকে ভোরবেলা ছবিটা দেখলে রীতিমতো আটকে উঠতে হয় যে সেখানে একজন যে ইনি আগে ব্যবসা করতেন, ছোটোখাটো ব্যবসা করতেন, এখন সদ্য প্রমোটিংয়ের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং যিনি খুন হয়েছেন এবং যারা মেরেছে, অভিযোগ হচ্ছে এরা সবাই প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত। কিন্তু ঘটনাটা হচ্ছে যে পুরো ব্যাপারটা হচ্ছে এলাকা দখল, তার সঙ্গে প্রমোটিং সংক্রান্ত, তোলাবাজি এই সংক্রান্ত বলে প্রাথমিক সূত্রে পুলিশের কাছ থেকে জানা যাচ্ছে। কিন্তু দৃশ্যটা ভয়াবহ। দৃশ্যটা হচ্ছে ভোরবেলায় সেখানে একজনকে ঘিরে ধরে দুজন মিলে গুলি করছে, এবং রীতিমতো যে তার মৃত্যু যাতে নিশ্চিত করা যায় ঠিক এইভাবে পরপর গুলি করে দুজন বেরিয়ে চলে যাচ্ছে। এবং পুরো একটা এলাকা, ঘন জনবসতিপূর্ণ এলাকা, সেই এলাকায় এই ধরনের ঘটনা ঘটানোর সাহস দুষ্কৃতীরা কখন পায়? এইটাই সব থেকে বড় চিন্তার কথা। কেন বলছি এটা চিন্তার কথা? তার কারণ এটা কোনো উপদ্রুত এলাকা নয়, গ্রামগঞ্জ নয়, এটা একেবারে কলকাতার পাশে হাওড়া শহর, যে গোলাবাড়ি থানা হাওড়া কমিশনারেটের অধীন। হাওড়া কমিশনারেটের অধীন একটা থানা এলাকায় সেখানে ভোরবেলা একজনকে একদম সামনে থেকে, ওখানে আরও অন্যান্য লোকজন রয়েছে, তাদের সামনে একজনকে পরপর 6 রাউন্ড গুলি করে মারা হচ্ছে, এবং তারপরে দুষ্কৃতীরা সেখান থেকে বীর দর্পে বেরিয়ে চলে যাচ্ছে। বেশ কয়েক ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার পর্যন্ত করতে পারেনি। অথচ কারা করেছে, তারা কোথায় থাকে, কিভাবে করেছে, এটা কারোর অজানা নয়। কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তিরাই ঘটনা ঘটায়নি। একদম এলাকার যিনি খুন হয়েছেন এবং যারা খুন করেছে তারা সব ওইখানকারই আশেপাশের লোকজন। কিন্তু তারপরেও এখনো পর্যন্ত কাউকে ধরা সম্ভব হয়নি। মানে ছবিটা এতটাই ভয়াবহ যে এইটার পরে প্রশ্ন উঠে যায় যে যদি একটা কমিশনারেট এলাকায় এই ধরনের ঘটনা ঘটতে পারে, তাহলে অন্য কোথায় কি করতে পারে? এইটা একেবারে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দেয়। প্রশ্ন এই কারণে তুলে দেয়, তার কারণ প্রকাশ্যে একজনকে দুজন মিলে গুলি করে খুন করে তারা বেরিয়ে চলে যাচ্ছে, এবং তারা ধরা পড়ছে না, এবং হচ্ছে একটা জনবহুল এলাকার মধ্যে। তাহলে এইটা যদি হতে পারে, তাহলে পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে পুলিশের ভূমিকা নিয়ে। তার কারণ যদি এলাকার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকে, তাহলে দুষ্কৃতীরা কি এই ধরনের আস্পর্ধা দেখানোর সাহস পায়? প্রশ্নটা এইখান থেকেই উঠছে যে আদেও এটা কি আইন শৃঙ্খলা, সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দেওয়ার মতো ঘটনা নয়? এবং এইটাও একই সঙ্গে উঠছে যে এইখানে দেখা যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত তাকে দেখা যাচ্ছে যে একজন তৃণমূল বিধায়কের বাইকের পেছনে তার ছবি, সে বাইকে করে যাচ্ছে, মানে তার বাইকে তৃণমূল বিধায়ক যাচ্ছে না, তৃণমূল বিধায়কের বাইকে উঠে সে যাচ্ছে। অর্থাৎ এই যে দুষ্কৃতীদের সঙ্গে রাজনীতির একটা যোগ রয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। শুধু একজন নয়, একাধিক তৃণমূল নেতার সঙ্গে এই যার বিরুদ্ধে মূল অভিযোগ এই খুনের, তার ছবি দেখা যাচ্ছে। এখন যাদের ছবি দেখা যাচ্ছে তারা অস্বীকার করছেন, তারা বলছেন চেনেন না। কিন্তু একটা জিনিস তো পরিষ্কার, যখন একজনকে একাধিক তৃণমূলের প্রোগ্রামে দেখা যায় বা একাধিক তৃণমূল নেতার সঙ্গে যাকে দেখা যায়, তার যে একটা তৃণমূল যোগ রয়েছে এটা বোঝা যায়। তার মানে তার এই বারবারন্ত, তার এই স্পর্ধা, তাহলে কি শাসকের হাত তার মাথায় রয়েছে বলেই এই প্রশ্নটা উঠছে যে এই যে দুষ্কৃতীরা এই স্পর্ধাটা দেখাচ্ছে কোত্থেকে?
তার মানে শাসকের হাত থাকলে যা খুশি তাই করা যায়? এই শাসকের হাত মাথায় আছে বলেই কি এই স্পর্ধা দেখাচ্ছে? এবং সেই কারণেই কি পুলিশ এখনো নিষ্ক্রিয় হয়ে বসে রয়েছে? এই প্রশ্নগুলো উঠছে। ফলে কে কাকে চেনে, কে কাকে চেনে না, এটার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে কাদের মদতে, এটা ইন্ডিভিজুয়ালের ব্যাপার নয়, এটা একটা সামগ্রিক ব্যাপার, যে কাদের মদতে দুষ্কৃতীদের এই বাড়বাড়ন্ত হাওড়া কমিশনারেট এলাকায়। একেবারে কাদের মদতে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত হাওড়া কমিশনারেট এলাকায়। আমি আবার বলছি যে ঘটনা ঘটার পর 12 ঘন্টা পেরিয়ে গিয়েছে, একজনকেও ধরতে পারেনি পুলিশ। আর এই খবর যখন এবিপি আনন্দ করতে যাচ্ছে, এবিপি আনন্দ সাংবাদিক ময়ূর ঠাকুর চক্রবর্তীকে ঘিরে ধরে বেধড়ক পেটানো হচ্ছে, মেরে মুখ ফাটিয়ে দেওয়া হচ্ছে, রক্তাক্ত করে দেওয়া হচ্ছে ময়ূরকে, নাকের হাড় ভেঙে দেওয়া হচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটা পুলিশের উপস্থিতিতে হচ্ছে। পুলিশ কিন্তু ময়ূরকে একেবারে এই দুষ্কৃতীদের গ্রেফতার করার জন্য বা অন্তত আটকানোর জন্য কোনো তৎপরতা পুলিশের তরফে দেখা যাচ্ছে না। এই যা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ময়ূরকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে, হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে ময়ূর চিকিৎসাধীন। আমি বলছি অতনু, কতটা বেপরোয়া দুষ্কৃতীরা হলে এই ঘটনা ঘটতে পারে? পুলিশ এখনো পর্যন্ত 12 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও একজনকে ধরতে পারলো না। আর এই হচ্ছে রক্তাক্ত ময়ূরের ছবি, তার নাক ভেঙে নাক ফাটিয়ে দিয়েছে। কতটা বেপরোয়া দুষ্কৃতীরা, এতটা বেপরোয়া হচ্ছে কিভাবে তারা? দেখো, আমি এটাই বলছিলাম যে আসলে পুরো প্রশ্নটা হচ্ছে একটা ঘটনা নিয়ে নয়, এটা সার্বিক আইন শৃঙ্খলার প্রশ্ন। সার্বিকভাবে যখন আইন শৃঙ্খলা ভেঙে পড়ে তখন এই ধরনের ঘটনা ঘটে। যেখানে ভোর 4টের সময় এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটেছে, সেখানকার পুরো পরিস্থিতি তো পুলিশ নিয়ন্ত্রণে নেবে। তা যদি নিত তাহলে এই ঘটনা ঘটতো না। যেখানে সাংবাদিকরা কাজ করতে গিয়ে এইভাবে মবের আক্রমণের শিকার হচ্ছে, সেখানে বোঝাই যাচ্ছে যে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও এলাকার পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে নিতে পারেনি। যদি পুলিশ নিয়ন্ত্রণে নিতে পারত তাহলে ময়ূর ঠাকুর চক্রবর্তীকে এইভাবে মার খেতে হতো না। আসলে এই পুরো এলাকাটার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এইটা বুঝতে হবে। এবং এইটা কি কারণে পুলিশ এখনো সক্রিয় ব্যবস্থা নিচ্ছে না, সেটাই হচ্ছে সব থেকে রহস্যের ব্যাপার। তার কারণ যদি একদম, আমি তো বলছি প্রথমত যদি শুরু থেকে এই এলাকার প্রতি পুলিশ কঠোর মনোভাব নিত, তাহলে পরে আজকে এই ভোরবেলা এইভাবে দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াতে সাহস করতো না। এবং তারা এরকম একটা খুন করে দেওয়ার পর এলাকাতে সবার সামনে, চোখের সামনে দিয়ে পালিয়ে যেতে সমর্থ হতো না। এটা তো হয়েইছে। তার কয়েক ঘন্টা পর সাংবাদিকরা সেখানে কাজ করতে গিয়ে যেভাবে মারধর খেতে হচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে যে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে। যদি পুলিশের নিয়ন্ত্রণে থাকতো এই ঘটনা ঘটতো না। এখন প্রশ্নটা হচ্ছে যে এলাকাতে পুলিশ কেন সক্রিয় হচ্ছে না? তাহলে কি দুষ্কৃতীদের পেছনে, তাদের মাথায় শাসক দলের হাত আছে বলেই পুলিশ নিষ্ক্রিয় হয়ে বসে রয়েছে? যে ছবি ইতিমধ্যেই এসছে, যে মূল অভিযুক্তের সঙ্গে তৃণমূল বিধায়কের ছবি, এলাকার তৃণমূল বিধায়কের ছবি এবং অন্যান্য তৃণমূল নেতাদের ছবিও আসছে। ফলে এই যে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা, অর্থাৎ শাসকের সঙ্গে ঘনিষ্ঠতা, সেখান থেকেই কি পুলিশের এই নিষ্ক্রিয় মনোভাব? যদি তা না হয় তাহলে পরে কিন্তু পুলিশ আজকে অন্তত ভোরবেলায় ঘটনা ঘটার পরে এই সক্রিয় ভূমিকা নিত, যাতে ওখানে গিয়ে সাংবাদিকরা অন্তত সুষ্ঠুভাবে কাজ করতে পারত। সেটা পারেনি বলেই আজকে ময়ূরের সঙ্গে এই ঘটনা ঘটেছে। এর দায় পুলিশ প্রশাসনকেই নিতে হবে। তার কারণ এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার দায় পুলিশ প্রশাসনের। একেবারে এলাকার শান্তি শৃঙ্খলা পুলিশ রক্ষা করতে পারছে না এবং সে কারণে এই ধরনের ঘটনা ভোরবেলায় ঘটে যাচ্ছে। এলাকার শান্তি শৃঙ্খলা পুলিশ রক্ষা করতে পারছে না, যেই কারণে খবর করতে গিয়ে এবিপি আনন্দ সাংবাদিক ময়ূর ঠাকুর চক্রবর্তীকে আক্রান্ত হতে হচ্ছে। আমি এইখানে দর্শকদের একবার দেখাতে চাইবো যে বিধায়ক অর্থাৎ হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে বাইকে পেছনে বসে থাকা দেখা যাচ্ছে এই মূল অভিযুক্ত হারুন খানকে। হারুন খানে যদি ফেসবুক পোস্ট দেখেন, একাধিক সময়ে তৃণমূলের একাধিক কর্মসূচিতে তাকে দেখা যাচ্ছে, তৃণমূল বিধায়কের সঙ্গে দেখা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।